সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন? সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে। তার কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরেই? সেরকম একটা সম্ভাবনা বোধহয় জেগেছে। যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন, এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন। এবার ইউনুসকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শেখ হাসিনা, স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ফিরছেন এবং সেই সাথে ডক্টর ইউনুসকে যে ফাঁসির দড়ি তৈরি করে রেখেছিলেন হাসিনার জন্য, সেই ফাঁসির দড়িতে ঝুলবার জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন খুব দৃঢ় কণ্ঠে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সরাসরি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন শেখ হাসিনা একটা বিশেষ পরিস্থিতিতে ভারতে এসেছিলেন এবং সেই বিশেষ পরিস্থিতিটি এখনো বজায় আছে এবং সেই বিশেষ পরিস্থিতিটাই আসলে নির্ধারণ করছে যে শেখ হাসিনার কি হবে। কাজেই শেখ হাসিনাই মনস্থির করবেন তার মর্জি যে তিনি কবে দেশে ফিরে যাবেন। এক কথায় শেখ হাসিনা যেদিন চাইবেন তিনি সেদিন দেশে ফিরে যাবেন, এরকম একটা মন্তব্য করেছেন সুস্পষ্টভাবে এস জয়শঙ্কর, ভারতের পররাষ্ট্রমন্ত্রী। এরপর আসলে বুঝতে আর বাকি থাকে না পত্রিকায়, সংবাদ মাধ্যমে কলামের পর কলাম খরচ করার কিংবা ফেসবুক স্ট্যাটাস দিয়ে হুমকার দেওয়ার আর প্রয়োজন পড়ে না যে ভারত আসলে বাংলাদেশের তরফে যে ধরনের যোগাযোগই স্থাপন করার চেষ্টা করা হোক না কেন এই বিষয়টিতে যে শেখ হাসিনাকে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের রায় হয়ে যাওয়ার কারণে এখন ফেরত পাঠাতে হবে। ভারতের অবস্থান একটাই, সেটা হচ্ছে ভারত মনে করে শেখ হাসিনা যেদিন চাইবেন সেদিন ফিরে যাবেন। শি হ্যাজ টু মেক আপ হার মাইন্ড, মানে তিনি যেদিন মনস্থির করবেন সেদিন ফিরবেন। এস জয়শঙ্কর এ কথাটা খুব স্পষ্ট করে বলে দিয়েছেন। ভারত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারটিকেই প্রশ্নবিদ্ধ করে বা তাকে প্রশ্নমুক্ত মনে করে না, সেটা যেদিন বিচারের রায় হয়েছে সেদিনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে একটা বিবৃতি দেওয়া হয়েছিল। বিবৃতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, এই তিনটি শব্দকে ভারত যেভাবে উদ্ধৃতি চিহ্নের মধ্যে রেখেছিল তাতে বোঝা যাচ্ছিল এই ট্রাইব্যুনালকে ঠিক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মর্যাদা দিতে ভারত রাজি নয় এবং ভারত আসলে বাংলাদেশের কর্তৃপক্ষ যে একে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে সেটুকুই এই বিবৃতিতে স্পষ্ট করতে চেয়েছে। এবং সেখানে তারা লেখে যে তাদের নজরে এসেছে, ভারতের নজরে এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে তাকে সংশ্লিষ্ট করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়টি এবং ভারত বরাবর যে কোনো পক্ষের সঙ্গে, যে কোনো অংশীজনের সঙ্গে একটা গণতান্ত্রিক, ইনক্লুসিভ, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, স্থিতিশীল বাংলাদেশের জন্য কাজ করতে আগ্রহী। মানে ওই বিবৃতি পড়েও স্পষ্টতই বোঝা গিয়েছিল যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হওয়ার ফলে ভারত সেটা বিবেচনা করে দেখছে যে ভারতের কি কর্তব্য, এমন কিছুই তারা বলে নাই। তারা স্পষ্টতই বলেছে যে ভারত শুধুমাত্র বাংলাদেশের যে কোনো অংশীজনের সঙ্গে একটা শান্তিপূর্ণ, স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কথা বলার ক্ষেত্রে আগ্রহী। এবং এই একই সূত্রে এস জয়শঙ্করও এই সাক্ষাৎকারটিতে, এনডিটিভির এডিটর ইন চিফের সঙ্গে এই সাক্ষাৎকারটিতেও তিনি একই কথা বলেছেন। তিনি ভারত বাংলাদেশ সম্পর্কের প্রসঙ্গে যখন তাকে প্রশ্ন করা হয়েছে তখন তিনি বলেছেন যে আমরা শুনছি, হোয়াট উই হার্ড, দ্যাট পিপল ইন বাংলাদেশ, বাংলাদেশের জনগণ বিশেষ করে যারা এখন ক্ষমতায় আছে তাদের আগের নির্বাচনগুলো নিয়ে নানা রকম ইস্যুজ আছে, নানা রকম অভিযোগ আছে। কাজেই নির্বাচনই যদি অভিযোগের মূল কারণ হয় তাহলে বাংলাদেশের এখন সবচেয়ে গুরুত্বের সঙ্গে, সবচেয়ে অগ্রাধিকারের ভিত্তিতে ফার্স্ট অর্ডার অফ বিজনেস হওয়া উচিত একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, একটা ফেয়ার ইলেকশন। মানে ফেয়ার পয়েন্ট এস জয়শঙ্কর যেটা বলেছেন যে নির্বাচনই যদি সবচেয়ে বড় সমস্যা হয়ে থাকে শেখ হাসিনার আমলে, তাহলে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, ফেয়ার ইলেকশন বলেছেন তিনি, একটা অবাধ নির্বাচন করে, নিরপেক্ষ নির্বাচন করে দেখিয়ে দিক বাংলাদেশ। এবং তারপর এস জয়শঙ্কর বলছেন যে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে তিনি অত্যন্ত আশাবাদী, কারণ বাংলাদেশ সবসময় একটা গণতান্ত্রিক প্রতিবেশী রাষ্ট্রের ব্যাপারে আগ্রহী। মানে তিনি পরিষ্কার করছেন যে ভবিষ্যতে সম্পর্কটা ভালো হবে তখনই যখন একটা গণতান্ত্রিক সরকার বাংলাদেশে
ক্ষমতায় আসবে। তিনি বলছেন যে আমাদের দিক থেকে আমরা বাংলাদেশের সবসময় মঙ্গল কামনা করি এবং একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সবসময় মনে করে যে যে কোনো দেশে তার প্রতিবেশী রাষ্ট্রে বিশেষভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতিষ্ঠা করার ক্ষেত্রে জনগণের ইচ্ছার প্রতিফলন যাতে ঘটে সেটা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত সবসময় জোর দিয়ে এসেছে। তার মানে নির্বাচনের মধ্য দিয়ে যাতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটে সেটা, এবং নির্বাচনটি যাতে ফেয়ার হয়, এবং ভারত যে শব্দটা সর্বত্র সব ফোরামে বলে আসছে 2024 আগস্টের পর থেকে ইনক্লুসিভ হয়, অন্তর্ভুক্তিমূলক হয়, সেটাই ভারতের ইচ্ছা। এবং তিনি বলেছেন, এস জয়শঙ্কর এরপরেও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেন, তিনি বলেন যে আমি অত্যন্ত আত্মবিশ্বাসী যে এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে, মানে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে, অবাধ নির্বাচন যেখানে কাউকে বাধা দেওয়া হবে না, এমন একটা নির্বাচনের মধ্য দিয়ে এমন একটা সরকার আসবে যে সরকারের একটা ব্যালেন্সড অ্যান্ড ম্যাচিওরড ভিউ থাকবে, ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে, যার ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের উন্নতি ঘটবে। ভারত তার মানে এই ব্যাপারে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী অন্তত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ইউনূস সরকারের না আছে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি ভারত বাংলাদেশ সম্পর্কের ব্যাপারে, না আছে পরিপক্কতা, কাজেই এবং তারা গণতান্ত্রিক নয়, কাজেই এই সরকারের সঙ্গে কোনো সম্পর্ক সৃষ্টিতে বিশেষ কোনো আগ্রহ এস জয়শঙ্কর বা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা ভারত সরকারের নাই। এবং ভারত সরকারের যে এই অবস্থান, সেটা কি ভারত সরকারের একক অবস্থান? মনে রাখতে হবে 5ই আগস্ট শেখ হাসিনা ফেরবার পর 6ই আগস্ট এস জয়শঙ্করই কিন্তু পার্লামেন্টে একটা আলাদা সর্বদলীয় সভা ডেকে কোন পরিস্থিতিতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন সেই প্রসঙ্গটি ব্যাখ্যা করেছিলেন, এবং তখন ভারতের সর্বদলীয় সেই কমিটি কিন্তু এ বিষয়ে একেবারে সমর্থন দিয়েছিল যে শেখ হাসিনা এসেছেন, শেখ হাসিনা যতদিন প্রয়োজন মনে করেন ততদিন থাকবেন, এবং ভারত সরকারের সেক্ষেত্রে তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা উচিত। সেখানেই শেষ নয়, এস জয়শঙ্কর 6ই আগস্ট 2024 রাজ্যসভাতেও একটা বিশেষ বক্তব্যের মাধ্যমে রাজ্যসভার সকল সদস্যদেরকে জানিয়েছিলেন যে শেখ হাসিনা কোন পরিস্থিতিতে, যে পরিস্থিতির কথা তিনি এনডিটিভির সঙ্গে এই সাক্ষাৎকারে বলছেন, কোন পরিস্থিতিতে তিনি ভারত এসেছিলেন। সেখানে এস জয়শঙ্কর বলেছিলেন যে বাংলাদেশে 2024 নির্বাচনের পর থেকেই বিভক্তি বাড়ছিল এবং জুন থেকে একটা আন্দোলন ছাত্রদের শুরু হয়, যেটা শেষ পর্যন্ত শেখ হাসিনা পতনের এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল, এবং এই আন্দোলনটা এত সহিংস হয়ে ওঠে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের সকল বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান শুধুমাত্র নয়, সরকারি প্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে থাকে, লুটপাট, ধ্বংসযজ্ঞ চালানো হয়। এমনকি 4 আগস্ট থেকেই এই ঘটনা একটা তুঙ্গে ওঠে, যেখানে বাংলাদেশের সকল সরকারি স্থাপনা অনিরাপদ হয়ে পড়ে। এবং এস জয়শঙ্কর সেদিন রাজ্যসভার সেই বক্তব্যে এটাও উল্লেখ করেছিলেন যে সেই পরিস্থিতিতেই 5ই আগস্ট যখন কারফিউ ভঙ্গ করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে, তখন শেখ হাসিনা এক পর্যায়ে নিরাপত্তা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা ক্রমে পদত্যাগের সিদ্ধান্ত নেন, এবং খুব শর্ট নোটিসে, খুব অল্প সময়ের মধ্যে ভারতের সঙ্গে যোগাযোগ করেন এবং ভারতকে একটা তার বিমানটির অনুমোদন দেওয়ার, আকাশে ঢুকবার অনুমোদন দেওয়ার অনুরোধ জানান, এবং তার প্রেক্ষিতেই ভারত সেই অনুরোধ দেয় এবং শেখ হাসিনা এসে 5ই আগস্ট সন্ধ্যায় ভারতে পৌঁছেছেন। এস জয়শঙ্কর 6 তারিখ অবশ্য রাজ্যসভায় বলেছিলেন যে শেখ হাসিনা স্বল্প সময়ের জন্য ভারতে এসেছেন, এবং সেদিন কোনো রাজনৈতিক দল থেকে এ বিষয়ে কোনো বিরোধিতা দেখানো হয়নি, বরং সমর্থন জানানো হয়েছে ভারত সরকারের সিদ্ধান্তকে। এখন যখন এস জয়শঙ্কর একরকম বলছেন যে শেখ হাসিনা ফিরবেন যেদিন তিনি মনস্থির করবেন সেদিন, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই বক্তব্যটিও যে তিনি দিচ্ছেন সেটাও তার একক বক্তব্য নয়, ভারতের সকল রাজনৈতিক দলেরই এক্ষেত্রে সমর্থন আছে। এবং এটাও স্পষ্ট হচ্ছে যে শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরবেন সে বিষয়টা যে শেখ হাসিনা দেখছেন, এবং শেখ হাসিনা তার যখন উপযুক্ত সময় মনে হবে এবং সার্কামস্ট্যান্সে পরিবর্তন ঘটবে, পরিস্থিতি বদল ঘটবে, তখনই ফিরতে পারবেন, এই বিষয়গুলো একরকমের পরিষ্কার করেছেন। আর এস জয়শঙ্কর পরিষ্কার করেছেন যে একটা অবাধ নির্বাচন ছাড়া আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রেও পরিস্থিতি পরিবর্তনের কোনো আশা তিনি দেখেন না। তার মানে ইউনূস সরকার বদলে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে সে সরকারের সঙ্গেই কেবল একটা পরিপক্ক এবং ভারসাম্যপূর্ণ সম্পর্কের সম্ভাবনা দেখছে ভারত। সম্ভবত ভারত সরকার তাদের অবস্থান পরিবর্তনে নারাজ, বিশেষভাবে যখন আপনারা তো জানেন অজিত দোভালকে যখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে সীমান্ত এলাকায় বিভিন্ন জঙ্গি তৎপরতা এবং জঙ্গি ঘাঁটিগুলো চিহ্নিত করে সেসবের বিষয়ে বাংলাদেশ সরকার কি করছে এবং কত দ্রুত করতে পারবে সেই বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হয়েছে, তখন ভারতের পক্ষে মুশকিল বাংলাদেশের এই সরকারের প্রতি ইউনূস সরকারের সঙ্গে কোনো বিশ্বাসের সম্পর্ক স্থাপন করা। এবং সে কারণেই সম্ভবত এস জয়শঙ্কর বলছেন শেখ হাসিনা ফিরবেন যখন তিনি মনস্থির করবেন, কিন্তু যেই পরিস্থিতিতে তিনি এসেছিলেন, যেই বিশেষ পরিস্থিতির কারণে, সেই বিশেষ পরিস্থিতির বদল বাংলাদেশে এখনো হয়নি। এখন এই সফরে, পুতিনের সফরে
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পুতিনের সাক্ষাৎ হয়েছে কিনা এটা নিয়ে একটা আলোচনা চলছে। তো আমি একদিন সময় নিয়েছি যে পুতিনের সাথে শেখ হাসিনার একটা বৈঠক হয়েছে। এই বৈঠকটা 10 মিনিটের হবার কথা ছিল, কিন্তু এটি আলটিমেটলি 17 মিনিট স্থায়ী ছিল এবং রাষ্ট্রপতির সাথে দেখা করবার আগে পুতিন শেখ হাসিনার সাথে এই বৈঠকটি করেন এবং শেখ হাসিনা তাকে 4টি উপহার দেন। একটি তৈলচিত্র উপহার দেন, যেখানে নদীতে নৌকা ভাসছে, তার পাশে ঘাস, মাটি, তারপরে সেখানে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এরকম একটা অয়েল পেন্টিং দিয়েছে। এছাড়া বঙ্গবন্ধুর আত্মজীবনীর ইংরেজি ভার্সন দিয়েছে, একটি নকশি কাঁথা এবং একটি জামদানি শাড়ি উপহার দিয়েছেন পুতিনকে। পুতিনের সাথে শেখ হাসিনার কি আলোচনা হয়েছে এটি আমি আসলে জানতে পারিনি, আমি জানতে চাইও নি। এবং আমাকে এটাও বলা হয়েছে যে তাদের ভেতরে কি আলোচনা হয়েছে সেটা জেনে বলার চাইতে সেটা এই মুহূর্তে না বলাটাই বেশি জরুরি। তবে মিটিংটা হয়েছে এবং এই মিটিংটা কিন্তু খুব এটাও একটা মানে আলাদা সিগনিফিকেন্স বহন করে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় ভারত এবং রাশিয়ার সম্পর্ক যখন গভীর হচ্ছে, ভারতের সাথে আমেরিকার সম্পর্ক যখন উন্নত হচ্ছে, তখন সেই সম্পর্কের এই যে উন্নতি, এই উন্নতির একটা বেনিফিট কিন্তু আওয়ামী লীগ পাবে। কারণ ভারতের পরীক্ষিত বন্ধু হলো আওয়ামী লীগ। ভারত আওয়ামী লীগকে তার পরীক্ষিত বন্ধু মনে করে, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় ভারত বিরোধী রাজনীতি বেশ জনপ্রিয় একটা অংশের মধ্যে, এবং ভারত বিরোধী এই রাজনীতিটা করে বেসিক্যালি জামাতে ইসলাম, বিএনপি এবং আরো কয়েকটি ইসলামপন্থী দল। আওয়ামী লীগকে আমি দেখেছি যে তাদের ভারতের প্রতি তাদের অবস্থানটা তারা কিন্তু নিজেরাই বেশ মাঝে মধ্যে দ্বিধান্বিত থাকে। আমার মনে আছে 1990 সালে, তখন আমি ঢাকা মেডিকেল কলেজে পড়ি, তখন দিল্লিতে IPPNW, ইন্টারন্যাশনাল ফিজিশিয়ানস ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার, এই পারমাণবিক যুদ্ধের বিরুদ্ধে ডাক্তারদের একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, সেইটার একটা সম্মেলন হয়েছিল এবং সেই সম্মেলনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ গিয়েছিল এবং আমরা বিভিন্ন মেডিকেল কলেজের ছাত্র নেতারাও গিয়েছিলাম। তো সেই মিটিংয়ে প্রধান অতিথি ছিলেন ভারতের সেই সময়ের প্রধানমন্ত্রী VP সিং এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সেই সময়ের সভানেত্রী শেখ হাসিনা। কিন্তু শেষ মুহূর্তে শেখ হাসিনা সেই সম্মেলনে যাননি। কেন যাননি? বলা হলো যে শেখ হাসিনা গেলে বলা হবে যে এমনি সে ভারতের লোক বা প্রো ইন্ডিয়ান, এটা একটা সমালোচনা আছে, সুতরাং এটা গেলে এই সমালোচনা আরো বাড়বে। এই জায়গাটায় আমি একটু কথা বলতে চাই, কারণ আমি নিজেও ভারতে 2 বছরের বেশি পড়াশোনা করেছি। আমি দেখেছি যে ভারত এমন একটা প্রতিবেশী যার কাছ থেকে আমাদের উপকৃত হওয়ার অনেক কিছু আছে, যার সাথে সুসম্পর্ক রাখলে আমরাই দিনের শেষে উপকৃত হব। কিন্তু ভারতের সাথে আমাদের এই সম্পর্ক নিয়ে একদল যেমন ভারত বিরোধিতার রাজনীতি করে, আরেক দল তেমন মানে অস্বস্তির মধ্যে থাকে যে আমাদের ভারতের দালাল বলবে। এবং আমি এটাও দেখেছি যে বাংলাদেশের মানুষ আসলে অনেকেই জানেন না যে ভারতের সাথে আমাদের কোথায় বন্ধুত্ব হওয়া উচিত এবং ভারতের কোন জিনিসগুলো আমাদের জন্য জরুরি না। আপনি যদি বাংলাদেশে দেখেন, আমরা ভারতীয় সিরিয়াল দেখার জন্য উদ্গ্রীব হয়ে থাকি, বাংলাদেশে ঘরে ঘরে ভারতীয় চ্যানেল, এটা খুব জরুরি না। ভারতীয় বস্তা পচা চ্যানেল দেখাটা জরুরি না, কিন্তু ভারতের যদি বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা এই বিষয়গুলো দেখেন, এইখান থেকে আমাদের নেবার অনেক কিছু আছে। ভারতীয় উপর আমরা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের জন্য নির্ভরশীল। সুতরাং ভারতের সাথে যদি আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, সেটা কিন্তু উভয় দেশকেই উপকৃত করবে। সুতরাং আওয়ামী লীগের আমার কাছে মনে হয় যে ভারতের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে খুব স্পষ্ট একটা অবস্থান থাকা উচিত। এই বিরোধীরা কি বললো, কারণ ভারত বিরোধিতা যেমন একটা রাজনীতি, ঠিক বাংলাদেশের পক্ষে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এটাও একটা রাজনীতি, এবং এই রাজনীতির বিষয়ে আওয়ামী লীগকে খুব স্পষ্ট একটা অবস্থান নেওয়া উচিত। এবং আজকে যে পুতিনের সাথে এই শেখ হাসিনার বৈঠক হলো বা এই যে ভারত রাশিয়ার সম্পর্ক, এটার বেনিফিট আমি একটু আগেই বললাম যে এটার বেনিফিট কিন্তু আওয়ামী লীগের ঘরেও যাবে। এবং আপনি যদি রোহিঙ্গা সমস্যার কথা ভাবেন, মিয়ানমারের সাথে রাশিয়া এবং ভারতের সুসম্পর্ক রয়েছে, সুতরাং সেই সম্পর্ককে কাজে লাগিয়ে এই রোহিঙ্গা সমস্যার সমাধানেও ভবিষ্যতে কাজে লাগতে পারে। সো আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যে প্রতিকূলতার মুখোমুখি আছে এবং পর্দার আড়ালে যে খেলাগুলো চলছে, ভারতের সাথে আমেরিকা, ভারতের সাথে রাশিয়া এবং বাংলাদেশ নিয়ে এই 2 বৃহৎ শক্তির রাশিয়া এবং আমেরিকার আগ্রহ এবং তাদের তৎপরতা সব মিলিয়ে আগামী দিনে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটা পরিবর্তন আসার সম্ভাবনা তৈরি হয়েছে, এবং সেই পরিবর্তন এলে তার থেকেও আওয়ামী লীগ উপকৃত হবে। সুতরাং এই যে পুতিন যে ভারত সফর করে গেলেন এবং মোদি, শেখ হাসিনা সহ আরো অনেকের সাথে মিটিং করেছেন, এই মিটিং এর একটা প্রভাব দক্ষিণ এশিয়ার এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের রাজনীতির উপরে যেমন পড়বে, বাংলাদেশের উপরে পড়বে, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির উপরেও সেটা পড়বে। আমাদের শুধু এখন অপেক্ষা করতে হবে এই প্রভাবগুলো কিভাবে পড়ে সেটা দেখার জন্য। একদম চমক লাগানো খবর না? ঠিক হুবহু এমন খবরই প্রকাশ পেয়েছে আজ ভারতের বেশ কয়েকটি গণমাধ্যমে। বাংলাদেশে ফেরত যাওয়ার দিনক্ষণ ঠিক করেছেন শেখ হাসিনা, আর সেটি হচ্ছে 3 ডিসেম্বর।
এটি প্রথমে সবাই এটিকে গুজব ভাবলেও এর পেছনে বেশ কিছু যুক্তি দেওয়া হয়েছে। কেননা আপনারা জানেন যে অজিত দোভাল এবং খলিলুর রহমানের বৈঠকের পর খলিলুর রহমান এর সাথে পরবর্তী বৈঠকটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটি হচ্ছে দোহায়। আপনারা জানেন যে দোহায় মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর একটি অন্যতম একটি এখানকার অফিস এই অঞ্চলের, এবং সেখানে বসে কিন্তু বাংলাদেশে কি কি সমস্যা আছে, জঙ্গিদের সমস্যা এবং এই সমস্ত এই দক্ষিণ আমাদের যে বঙ্গোপসাগরের দিকে চীনের যেই একটা আধিপত্য, সেটিকে আমেরিকা ভালোভাবে দেখে না এবং আমেরিকা সাফ জানিয়ে তাদেরকে দিয়েছে যে তারা এই অঞ্চলে ভারতের সাথে যৌথভাবে কাজ করতে চায়। এবং এই মেসেজটি পাওয়ার পরপরই কিন্তু মূলত ঘুরে যায় সবকিছু। এবং বাংলাদেশে এখন যেটি দেখছেন উপরে এক ধরনের আবরণ চলছে, মূলত যে কোনো সময় আপনারা শুনতে পারবেন যে বাংলাদেশ আওয়ামী লীগের উপর রাজনৈতিক যে নিষেধাজ্ঞা সেটি উঠিয়ে দেওয়া হয়েছে। এর পিছনে বেশ কিছু ঘটনা ঘটবে বলে তারা সেই বিবরণে জানিয়েছে। তবে আমরা যদি এটিকে মনে করি যে এটি ভারতীয় গণমাধ্যমের বেশ আগবাড়িয়ে কোনো খবর, সেটি এক ধরনের হতে পারে, কিন্তু আবার এটিও বলা যেতে পারে, সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান হচ্ছে শেখ হাসিনা। সবচেয়ে অ্যাক্টিভ পলিটিশিয়ান মানে যে কজন শীর্ষ দলীয় যারা আছেন, অর্থাৎ আওয়ামী লীগের শেখ হাসিনা, বিএনপির যেহেতু খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান, জামাতের শফিকুর রহমান, অর্থাৎ এই তো মূলত তিনটি দল, এবং এই তিনটি মূলত রাজনৈতিক দলের ভিতরে সবচেয়ে বেশি সময় ব্যয় করছেন শেখ হাসিনা। এবং ঠিক বলা হচ্ছে তিনি রুটিন ধরে ধরে কাজ করছেন। 79টি সংগঠন রয়েছে, সাংগঠনিক যেই গুলো রয়েছে আওয়ামী লীগের অধীনস্থ, এবং তাদের সাথে প্রত্যেকের সাথেই কিন্তু শেখ হাসিনা কথা বলেন, এবং এর জন্য তার বরাদ্দ থাকে খুব কম করে হলো 2 ঘন্টা। তারপরে আন্তর্জাতিক বিভিন্ন স্তরে তার সাথে যোগাযোগ স্থাপিত হয়। এবং ইদানিং জানেন যে আওয়ামী লীগ শুধুমাত্র ভারতই নয়, আওয়ামী লীগের পাশেই মূলত অবস্থান করছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এবং রয়েছে জাতিসংঘের বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো বেশ জোরালো দাবি উঠেছে। আপনারা লক্ষ্য করছেন ইনক্লুসিভ নির্বাচনে সবচেয়ে বেশি তাক লাগিয়ে দিয়েছেন কমনওয়েলথের মহাসচিব। তিনি কিন্তু সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ অন্তর্ভুক্তি নির্বাচনের তাগিদ তিনি দিয়েছেন, এই লক্ষ্যে তিনি জয়ের সাথে কথাও বলেছেন। বলা যায় যে রাজনীতির যে বাতাবরণ সেটি একেবারেই ঘুরে গেছে। মূলত এই বিষয়গুলোই ভারতীয় গণমাধ্যমে বেশ স্পষ্টভাবে রয়েছে, এবং তারা তাদের কাছে যে প্রাপ্ত তথ্য, সেই তথ্যের আলোকেই বলছেন যে শেখ হাসিনা ডিসেম্বর ফেরত আসবেন, এমন খবর কমপক্ষে 2টি গণমাধ্যম দিয়েছেন। অন্যান্যরা যারা বলছেন তারা বলছেন যে ডিসেম্বরেই শেখ হাসিনা ফিরছেন, এবং হ্যাঁ সেই নির্বাচন, সেক্ষেত্রে নির্বাচন কিছুতেই আর যাই হোক ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে না, নির্বাচন ডিলেড হবে, এবং সেই নির্বাচনে অংশগ্রহণমূলকভাবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে বলেও ওই সব গণমাধ্যমের প্রেরিত খবরে জানানো হয়েছে। আমরা এর মধ্যে আরেকটু আপনাদেরকে বলে দিই, আরেকটি ঘটনা বেশ তোলপাড় সৃষ্টি হয়েছে। এবার ইউনুসকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন শেখ হাসিনা। স্পষ্ট জানিয়ে দিলেন তিনি ফিরছেন, এবং সেই সাথে ডক্টর ইউনুসকে যে ফাঁসির দড়ি তৈরি করে রেখেছিলেন হাসিনার জন্য, সেই ফাঁসির দড়িতে ঝুলবার জন্য তিনি প্রস্তুত থাকতে বলেছেন খুব দৃঢ় কণ্ঠে। হাসিনার এই অডিও বার্তাটি এখন সবার হাতে হাতে রয়েছে। পাশাপাশি তিনি বলেছেন পাঠিয়ে দিন সেই প্লেন, যে প্লেনে করে আমি এখানে এসেছিলাম। কতটা দৃঢ় কণ্ঠ থাকলে এমনটি সম্ভব? এর কারণ আন্তর্জাতিক সব মহল এখন হাসিনার পক্ষে একাট্টা। বিভিন্ন চাপে ইউনুস সরকার কোণঠাসা, কোনোভাবেই পালাবার পথ তিনি পাচ্ছেন না। ভারতের কোনো রকম আনুকূল্য নেই। তিনি যে ভারতের আকাশসীমা ব্যবহার করে বাইরে যাবেন তারও কোনো উপায় নেই। উনি যেটা মনে করছেন যে মায়ানমার চীনের সীমান্ত দিয়ে বাইরে যাবেন, ওনাকে তো রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে হবে, সেখানেও বিপত্তি আছে, কারণ রাশিয়ার অনুমতি মিলবে না মধ্যপ্রাচ্যের কোনো আকাশসীমা ব্যবহারে। বরঞ্চ এই একটি চিন্তা এখন ইউনুস সরকার বেশ চিন্তিত, তিনি তাহলে যাবেনটা কোথায়? তাদের যেই এনসিপি বলেন, ছাগলের 3 নম্বর বাচ্চাদের দল বলেন, কোনো লাভ নেই। অর্থাৎ যেটি বলেছিল যে ডিসেম্বরে শেখ হাসিনা ফিরছেন, ডিসেম্বরে তিনি ফিরছেন, যে কারণের জন্যই ঠিক বিজয় দিবসের প্রাককালে তিনি তার সকল নেতাকর্মীদের প্রস্তুত থাকতে বলেছেন, যেন এই ইউনুস গঙের কেউ কোথাও পালাতে না পারে। এতে গেল শেখ হাসিনা ফিরে আসার দৃঢ় আত্মপ্রত্যয়ী কণ্ঠ, যেটি নিশ্চিত করেছে ভারত সহ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সবাই, এবং একই কণ্ঠ একই মত, শেখ হাসিনা ফিরছেন ডিসেম্বরেই, কোনোভাবে ভোট হবে না ফেব্রুয়ারিতে, এই ভোট বিলম্বিত হবে এবং সেই ভোটে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল অংশ নেবে। আমরা দেখেছি যে দুপুরের পর থেকে বিএনপির খালেদা জিয়ার যে অসুস্থতা, সেটা নিয়ে মূলত ধোঁয়াশা শুরু হয়েছে। বিএনপি এখন তাদের দলের নেতাদেরকে গুজববাজ বলা শুরু করেছেন। তাদের দলের নেতা দেশনেত্রী খালেদা জিয়া, তারা বলছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তাদের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আজম খান বলেছেন যে খালেদা জিয়া ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন এবং ভেন্টিলেশনে গেছেন। এই বক্তব্যের পরপরই কিন্তু সেটার বিরুদ্ধাচরণ করেছে বিএনপি, এবং তার ঘণ্টাখানেকের মধ্যেই তাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে তিনি স্থিতিশীল আছেন। কেন খালেদা জিয়ার বক্তব্য নিয়ে এমন লুকোচুরি, সেটি এখন জানতে চায় বিএনপির তৃণমূলের যারা রয়েছেন। সবচেয়ে অবাক করা যে বিষয়টি দিয়ে আসলে শেষ করবো, সেটি হচ্ছে বিস্ময়কর, তারেক রহমান ভোটারই নন। তাহলে যে তারেক রহমান ভোটারই নন, সেই তারেক রহমান কী করে আগামীর যেই নির্বাচন ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনে অংশ নেবার স্বপ্ন দেখেন, উনি নিজের মনোনয়নপত্র ঘোষণা করেন? এটা কি জাতির সাথে তামাশা নন? আইনে যদিও আছে কমিশন পারে দেশে বিশেষ অনুমতি, কমিশন তো তার একজন রিক্সাওয়ালাকেও, বাইরের দেশের রিক্সাওয়ালাকেও এটা বলতে পারে যে ঠিক আছে আমি তাকে দিলাম না, ভোটার তুমি ভোটার দাও, তাকে দিবে, যে কেউ চ্যালেঞ্জ করতে পারে। কিন্তু কাজেই বিএনপি যে স্বপ্নগুলো দেখেছিল যে তারেক রহমান আসবেন, তিনি প্রধানমন্ত্রী হবেন, সেটি তো এখন গুড়ে বালিতে পরিণত হতে চলেছে। এর কারণ দেখুন, স্বয়ং তারেক রহমানই তার দলের সঙ্গে কিন্তু তামাশা করলেন।
এই যে এতগুলো প্রার্থীকে মাঠে নামিয়ে তাদের প্রতিদিনের অর্থ খরচ করাচ্ছেন, এতগুলো তৃণমূলের মানুষের মনে স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু এই ইউনূসের মনে তো ঠিকই রয়েছে -4 ফর্মুলা সে বাস্তবায়ন করবেন। সেই পথে তিনি হাঁটছেন, যদিও শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি তার সেই পথকে রুদ্ধ করে দেবে বলে মনে করে আওয়ামী লীগ সহ দেশের গণতন্ত্রপ্রেমী মানুষ। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।